দেশের ৭০% ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। ১৯% পছন্দ জামায়াত আর এনসিপিকে চায় ২.৬% ভোটার। এমন তথ্য উঠে এসেছে ইএএসডির এক জরিপে। রাজশাহী ও চট্টগ্রামের ভোটারদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন বেশি, আর জামায়াতের অবস্থান ভালো খুলনা ও বরিশালে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে একটি দেশব্যাপী জনমত জরিপ। গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি পরিচালিত এই জরিপে ৩০০ সংসদীয় আসনে ২০,৪৯৫ জনের মতামত নেওয়া হয়। সোমবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এই জরিপের ফল প্রকাশ করা হয়। এতে বলা হয় ৭০% বিএনপিকে ভোট দিতে চায়, আর জামায়াতের প্রতি সমর্থন ১৯% ভোটারের। 70% তারা বলে যে তারা বিএনপিকে ভোট দিতে চান। 19%-এর মতন তারা বলেন যে তারা জামাতে ইসলামীকে ভোট দিতে চান। দেন হাইয়েস্ট আমরা পাই হলো 5.1% যারা আদার্সকে ভোট দিতে চান। ইন্ডিপেন্ডেন্টকে ভোট দিতে চান 0.1%-এর মতন। বিএনপির জনপ্রিয়তা বেশি চট্টগ্রাম এবং রাজশাহীতে। দ্বিতীয় স্থানে থাকা জামায়াতের শক্তিশালী অবস্থান বরিশাল এবং খুলনায়। নারী ভোটারদের কাছেও জনপ্রিয় বিএনপি। আমরা যখন আপকামিং ইলেকশনে জেন্ডারে ভাগ করে দেখি, তখন 70% আপনার ফিমেল বলে বিএনপি আপনার তার আপকামিং ইলেকশনে তারা ভোট দিবেন। ভোট সুষ্ঠু করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কমাতে হবে, আর গণতান্ত্রিক অগ্রযাত্রায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর তাগিদ আলোচকদের। অপতথ্য, ভুল তথ্য এবং মিথ্যা তথ্যের যে তথ্য একটা সন্ত্রাস হচ্ছে, আমরা মবক্রেসি বলছি, কিন্তু তথ্য যে একটা বড় রকমের সন্ত্রাস তৈরি করছে এবং যার মাধ্যমে আপনার জনগণের গণতন্ত্রের একটা প্রতিবন্ধক হিসাবে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগকে ভোট দিয়েছিল এমন ৬০% বিএনপিকে ভোট দিতে চায়, আর ২৫% সমর্থন জামায়াতের প্রতি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ, এমনটা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রার্থীদের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। প্রথম দিন ৪২ জন প্রার্থী তা ফিরে পেতে আবেদন করেছেন। সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর বাতিল হওয়াদের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। নির্বাচন ভবনের নিচে 10টি বুথও স্থাপন করা হয়েছে। আপিল জমা দিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পাশাপাশি যাচাই বাছাই পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ করেন। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ, এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। বাসায় বাসায় গিয়ে আমরা কি করেছি, 1%-এর স্বাক্ষর নিয়েছি, কিন্তু আমি যখন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সেটা জমা দিতে গেলাম, তখন আবার আমাদের উপর আবার নতুন করে হামলা হলো। ভোটার নাম্বার যুক্ত করতে পারি নাই, এই জন্য আমাদের ভুল হয়েছে, এই জন্য আমার নমিনেশন পেপার বাতিল করেছে। নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসের দায়িত্বে আছে, এটা তারা খুব তড়িঘড়ি করে করেছে, যার কারণে আমাদের সঠিক স্বাক্ষর থাকা সত্ত্বেও আমাদেরকে এখন আপিল করতে হচ্ছে। ভোটারের কোনো অভিযোগ নেই, অভিযোগ হইলো কিছু ফর্মে আমার সই নেই, এই কারণে আমাকে বাতিল করেছে। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, সারা দেশে ৩০০ আসনে ৩,৪০৬টি মনোনয়নপত্র গ্রহণের বিপরীতে দাখিল করেন ২,৫৬৮ জন, যাদের মধ্যে বৈধ প্রার্থী ১,৮৪২ জন এবং ৭২৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজকে হচ্ছে আপিল নেওয়ার কথা, হলফনামা যেটা দিয়েছেন এটাতে প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রে তো এটা করা হয়েছে। আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো, চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। তবে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতাও চান প্রধান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়া দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। সেই পথ ধরে এগিয়ে যাবে বিএনপি, আর জনগণ ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না।
এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলীয় শোকের শেষ দিনে জিয়া উদ্যানে বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কবরে শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্য সাধারণ মানুষ। সাবেক প্রধানমন্ত্রী অনন্তলোকে যাত্রা করেছেন ৩০শে ডিসেম্বর। জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। তার কবরে প্রতিদিন ছুটে আসছেন শত শত মানুষ। গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছেন তারা। সোমবার বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। পবিত্র কুরআন থেকে পাঠ, দোয়া করেন তারা। বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। বিএনপির নেতারা জানান সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যুর কারণ। এখন নির্বাচনে সামনে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে কোনো বাধা হিসেবে আসবে না। এখনো যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। গণতন্ত্রের ইতিহাসে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যে অনন্য অবদান রেখে গেছেন সেই পথ অনুসরণ করবে বিএনপি, জানান দলের নেতারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১, ৯০ এবং ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সোমবারও রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। প্রতিদিনের মতো সোমবারও বেলা ১৫:১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কার্যালয়ে রাখা শোক বইয়ের সই ও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাক্ষাৎ শেষে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। ১৯৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেটা হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১-কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজে মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণমূলক কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। জনগণের মতামত প্রকাশ করা, স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য। এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য, সেটা আমরা লড়াই চালিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তাও এদিন গ্রহণ করেন তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশকে পেছনে টেনে নেয়ার গভীর ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। রাজধানীতে ব্যবসায়ীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণ সভায় একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়ার শাসনামলে আর্থিক খাতকে রাজনীতিকরণ থেকে দূরে রাখা হয়েছিল। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মরণ সভার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি খাত। এই দর্শন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তি খাতকে এগিয়ে নেয়ার কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে তা আরও সুদৃঢ় করেন বেগম জিয়া। কখনোই ব্যবসা বাণিজ্যে রাজনৈতিক হস্তক্ষেপ করেনি তার সরকার। ওনার শাসন আমলে উদ্যোক্তা ও শিল্প খাত জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে। ওনার এই পথ চলাকে সামনে রেখে এবং সবচেয়ে বড় গুরুত্ব দিয়ে দেশকে এবং দেশের অর্থনীতিকে আগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্র, অর্থনীতিকে গণতন্ত্র এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্পর্ককে উনি মাল্টিল্যাটারালিজমের উপর জোর দিয়েছেন।
এ সময় বিএনপি মহাসচিব জানান, একটি রাজনৈতিক দলের প্রধান হয়েও বেগম জিয়া ছিলেন সব দল ও মতের মানুষের নেতা। গণতন্ত্রের প্রতি তার আপোষহীন ভূমিকা অতুলনীয়। সতর্ক করেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান, সে অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। শেষ মুহূর্তে তিনি যখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে যান, তখন তিনি সুস্থ ছিলেন। যখন তিনি জেল থেকে বেরিয়ে আসেন, তখন তিনি হুইল চেয়ারে ছিলেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। স্মরণ সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। স্থানীয় সময় সোমবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেয়া এক পোস্টে জানানো হয়, শেহবাজ শরীফ বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শোক বইয়ে সই করেন এবং খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। দেশটি সরকার ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার, দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। গেল ১৬ বছরে দেশের যতগুলো গুমের ঘটনা হয়েছে তার প্রায় ২৫% সাথে র্যাব এবং ২৩% সাথে থানা পুলিশ জড়িত। পাশাপাশি বিভিন্ন এজেন্সির মাধ্যমেও গুমের শিকার হয়েছেন রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে কমিশন। পুলিশ, র্যাব সহ সরকারের বিভিন্ন বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও গেল ১৬ বছরে সবচেয়ে বেশি গুম ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত এসব বাহিনীর সদস্যরাই। এমন তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের অনুসন্ধানে। সোমবার দুপুরে গুলশানে কমিশনের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তুলে ধরা হয় বিস্তারিত তথ্য। এ সময় জানানো হয়, গুমের ঘটনায় সারা দেশে ৪০টির মতো ডিটেনশন সেন্টারের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে র্যাবেরই বেশি। এমনকি সবচেয়ে বেশি আলামতও ধ্বংস করেছে এ বাহিনী। এমন একটা ঘটনা আছে যে 3টা লাশ পাওয়া গেল, তার একটা লাশকে আইডেন্টিফাই করা গেছে, অর্থাৎ সেটা যুব দলের একটা ছেলে ঢাকার। আর ঠিক একই রকম বুলেট ইনজুর দুজনের লাশ, তাদের কিন্তু চিহ্নিত করা যায়নি। কমিশন জানায়, জীবিত ফেরা ব্যক্তিদের মধ্যে জামায়াত শিবিরের ৭৫% এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ২২%, আর নিখোঁজদের মধ্যে জামায়াত শিবির কর্মী ২২% এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ৬৮%। এ সময় ১,৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন নিখোঁজ এবং ৩৬ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার করা হয়। মোট ১,৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন নিখোঁজ অর্থাৎ যাদের সন্ধান এখনো পাওয়া যায়নি এবং ৩৪ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় ২৫% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ ২৩%। এ ঘটনায় র্যাব বিলুপ্ত করা, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ বাতিল সহ বেশ কিছু সুপারিশ করা হয়। গুমের শিকার ব্যক্তিদের অধিকাংশই রাজনৈতিক নেতাকর্মী। ভবিষ্যতে যাতে এমন কর্মকাণ্ড না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ কমিশনের। ভবিষ্যতে অন্ততপক্ষে একটি ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হন যে আইন বহির্ভূত, বিচার বহির্ভূত কোনো ঘটনা ঘটবে না, গুমকে কেউ প্রশ্রয় দিবে না, এবং গুম সংক্রান্ত যে আইন আছে এই আইনটার প্রয়োগ, বাস্তবায়ন আমরা দেখতে চাই। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রায় ১.৫ বছর আগে গণঅভ্যুত্থানে নিহত ৮ শহীদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে কবরের সন্ধান দিয়েছে সিআইডি। সকালে ৮ পরিবারকে স্বজনের কবর বুঝিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতায় একথা বলেন সিআইডি প্রধান। এই কান্না সন্তান হারানো এক মায়ের।
প্রিয় মানুষটির কবর শনাক্তর পর এভাবেই ভেঙে পড়েন স্বজনরা। ভারী হয়ে ওঠে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কবরস্থান। অস্থায়ী মর্গ স্থাপন করে গেল ৭ থেকে ২৭ ডিসেম্বর ১১৪টি অজ্ঞাত মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। গণঅভ্যুত্থানে স্বজন হারানো ৯টি পরিবারের দেয়া নমুনার ভিত্তিতে ৮টি মরদেহ শনাক্ত করা হয়। আমি আর দুনিয়ার কোরআনে যাইতে চাই না, আমার শরীরের কাছে আমার বাড়ি দাও। আমার ভাইয়ের ওয়ারিশ থাকার সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমি ফ্যাসিস্টদের বিচার চাই। সিআইডি বলছে, জুলাই আন্দোলনে ১১৪ অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ এই কবরস্থানে দাফন করা হলেও পরিচয় মিলেছে মাত্র ৮ জনের। আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা ৯টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা ৮ জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে উত্তোলন করা হয়েছে। এই কঠিন কাজটি সম্পন্ন করতে দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। এই শনাক্তকরণের ফলে শহীদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে বা তারা ঠিক কোন স্থানে শায়িত আছেন, যা তাদের জন্য এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ হবে। পরে শনাক্ত হওয়া ৮ পরিবারের কাছে তাদের প্রিয় মানুষগুলোর কবর হস্তান্তর এবং মৃতদেহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে জামিন পেলেন গাজীপুরে গ্রেপ্তার আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। সন্ধ্যায় অতিরিক্ত জেলা দায়রা জজ ১-এর বিচারক অমিত কুমার দে ৪ সপ্তাহের জন্য তার জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুরে তাহরিমার ২ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এই আদেশের পর আদালত পাড়ায় বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। সুরভিকে মুক্তি না দেয়া হলে সারা দেশে বিক্ষোভের ঘোষণা দেন বক্তারা। গত ২৫শে ডিসেম্বর টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন সুরভি। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২ দিনে ১০৭ কোটি টাকা আমানত তুলে নিয়েছেন ১৩,০০০-এরও বেশি গ্রাহক। একই সময়ে জমাও পড়েছে ৪৪ কোটি টাকারও বেশি। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সব শঙ্কা কাটিয়ে গ্রাহকের টাকা ফেরত পাওয়া ও নতুন ব্যাংকে টাকা জমা রাখার ঘটনা বড় সফলতা। তবে বড় আমানতকারীরা সহসায় টাকা ফেরত পাবেন না বলেও জানান তিনি। অনেক জল্পনা কল্পনার পর একীভূত হওয়া ৫ ব্যাংকে আটকে থাকা আমানত ফেরত পেতে শুরু করেছে গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক সংবাদ সম্মেলনে জানালেন, গেল ২ দিনে ১০৭ কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। একই সময়ে জমাও হয়েছে ৪৪ কোটি টাকা। সর্বমোট ১৩,৩১৪টা ট্রানজ্যাকশন উইথড্রয়াল হয়েছে এবং মোট উইথড্রয়াল হয়েছে ১০৭ কোটি ৭৭ লক্ষ টাকা। দীর্ঘ প্রতীক্ষার পর আটকে থাকা আমানত ফেরত পেতে শুরু করলেও সবাই তা তুলতে পারছেন না। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ২ লাখ টাকার আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ৯৫% গ্রাহক কিন্তু ২ লক্ষ টাকার নিচের গ্রাহক। ধীরে ধীরে টাকাটাকে রিলিজ করার প্ল্যান করেছি, যাতে একবারে টাকা তুলে ফেললে একটা ব্যাংকের সম্ভাব্য টিকে থাকাটাই কঠিন হয়ে যেতে পারে। শুরুতেই নতুন ব্যাংকে আমানত রাখার ঘটনাকে সাফল্য হিসেবেই দেখছেন গভর্নর। জানান, বড় আমানতকারীদের টাকা ফেরত পেতে অপেক্ষা করতে হবে অন্তত ২ বছর। বড় ডিপোজিটগুলোকে আমরা একটু ধীরে ধীরে উইথড্রয়ালের ব্যবস্থা করেছি। ২ বছর পর্যন্ত তারা ফুল উইথড্রয়াল করতে পারবেন না। এ সময় জানানো হয়, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলে একীভূত হওয়া ব্যাংকগুলোর কারো চাকরি যাবে না সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে। কিন্তু অপরাধের প্রমাণ মিললে কোনো ছাড় নয়। যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হবে আইনগতভাবেই, এবং যদি তারা বেআইনি কাজের সাথে যুক্ত থাকেন অবশ্যই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসেম্বর মাসে আরেক দফা বেড়েছে জিনিসপত্রের দাম। গেল ডিসেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৪৯%, যা নভেম্বর মাসে ছিল ৮.২৯%। এছাড়া খাদ্য খাতে মূল্যস্ফীতি ৭.৩৬% থেকে বেড়ে ডিসেম্বর মাসে ৭.৭১% হয়েছে। নভেম্বর মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৯.৮%। ডিসেম্বরে তা বেড়ে ৯.১৩% হয়েছে। ডিসেম্বরে গ্রামাঞ্চলের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৪৮%, যা নভেম্বরে ছিল ৮.২৬%। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি নভেম্বর মাসের ৮.৩৯% থেকে বেড়ে ডিসেম্বরে ৮.৫৫% হয়েছে।
পৌষের কনকনে শীতে কাঁপছে দেশ। রাজধানীতেও শীত কমার কোনো পূর্বাভাস নেই। দুপুর পর্যন্ত কুয়াশা থাকবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। সকালে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 9.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকায় জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়ে হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের উত্তাপ না থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে স্বল্প আয়ের মানুষ। তীব্র শীতে আলু, মরিচ সহ ফসলের রোগবালাই বেড়েছে। ঘন কুয়াশায় ক্ষতির মুখে বোরো ধানের বীজতলা। নিউ ইয়র্কে আদালতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এদিকে কথা না শুনলে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে মাদুরোর মতোই ভাগ্য বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই সুর পাল্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ঘোষণা দেন ডেলসি রদ্রিগেজ। এদিকে মার্কিন অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে তোলা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। স্থানীয় সময় সোমবার সকালে তাকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়। এর আগে ভোরে হেলিকপ্টারে করে মাদুরোকে ম্যানহাটনে নেওয়া হয়। এ সময় মাদুরোর চারপাশে ছিল সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে পুলিশের সাঁজোয়া যানে করে ফেডারেল আদালতে নেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের কথার বাইরে গেলে বড় ধরনের মূল্য দিতে হবে বলে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রথমে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও পরে সুর পাল্টে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার ঘোষণা দেন রদ্রিগেজ। মাদুরোকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ হয়েছে ভেনেজুয়েলায়ও। মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন মাদুরো পুত্র নিকোলাস মাদুরো গুয়েরা। জনগণ রাস্তায় নেমেছে ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চালানো আগ্রাসনের প্রতিবাদ জানাতে। এটি একেবারেই নির্লজ্জ আগ্রাসন। আমরা আমাদের প্রেসিডেন্টের মুক্তি চাই। আমরা অন্য কোনো দেশের শাসন মানি না। কেবল ভেনেজুয়েলায় নয়, মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে খোদ ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রেই। প্রতিবাদের ঝড় বইছে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো ও উরুগুয়ে। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই কিউবাতেও সরকারের পতন হবে বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় রবিবার রাতে সাংবাদিকদের এই কথা বলেন ট্রাম্প। জানান, ভেনেজুয়েলা গভীর সংকটে আছে। কলম্বিয়ার অবস্থাও একই। সেখানে একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না বলে মন্তব্য করেন ট্রাম্প। গুঞ্জনই এবার সত্যি হলো। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কোনো যৌক্তিক কারণ ছাড়াই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচারিত হবে না বাংলাদেশে। ক্রিকেটের মাঠের লড়াই রাজনৈতিক রং নিয়েছে। মুস্তাফিজ ও আইপিএল ইস্যু নিয়ে নাটকীয়তার শেষ নেই। খেলার মধ্যে রাজনীতি প্রবেশের মাধ্যমে বৈরিতা বাড়ছে বাংলাদেশ ভারতের মাঝে। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ক্ষুব্ধ জনসাধারণ। আইপিএল বর্জনের স্লোগান উঠেছিল অনেক জায়গায়। মুস্তাফিজকে ছাড়ি দিছে, তখন আর কেউ আশা করি বাংলাদেশের মানুষ আইপিএল দেখতো না। উগ্র হিন্দুত্ববাদী যারা রয়েছে, তারা ধর্মের উপর ভিত্তি করে মুস্তাফিজকে যে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিয়েছে, এটি আসলে সত্যি মানা যায় না। অবশেষে সেই পথেই হেঁটেছে অন্তর্বর্তী সরকার। মুস্তাফিজকে বাদ দেয়ায় জনমনে আঘাত লেগেছে। সে বিবেচনায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়।
ভারতের উগ্র হিন্দুদের তীব্র প্রতিবাদের পর মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ধর্মীয় কারণে ফিজকে ভারতে খেলতে না দেওয়া হলে আফগানিস্তানের ক্রিকেটাররা কিভাবে আইপিএল খেলতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা যেই কথা বলছে সেটা আমার বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিন্তু লিটন দাস এবং আফগানিস্তানের মুসলিম প্লেয়াররা কিন্তু আইপিএল খেলছে। তো সুতরাং বোঝা যাচ্ছে জিনিসটা আসলে ধর্মীয় কোনো ইস্যু না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে বিসিসিআই সাবেক এক কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানান, প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সেটা করেছে, তবে এতে আইপিএলে তেমন বড় প্রভাব পড়বে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে নতুন করে অস্থিরতা বাড়াবে। ক্রিকেটের মাঝে অক্রিকেটীয় কর্মকাণ্ড ঘোলাটে করছে পরিস্থিতি। মুহাম্মদ নাজিম, ডিবিসি স্পোর্টস ডেস্ক। বাংলাদেশের আপত্তি আমলে নিয়ে টি-20 বিশ্বকাপের নতুন সূচি নিয়ে কাজ করছে ভারত, এমন সংবাদই জোরে সোরে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যদিও ভেন্যু সরালে ভারতকে ও আইসিসিকে গুনতে হবে কোটি টাকার আর্থিক ক্ষতি। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করে রবিবার আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। বিষয়টি আমলে নিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপের নতুন সূচি তৈরির কাজ শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের সূত্র ধরে ফলাও করে এই তথ্য জানাচ্ছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস সহ অন্যান্য ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে টুর্নামেন্টের সূচি নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভেন্যু সরালে বড় আর্থিক ক্ষতি গুনতে হবে ভারতের ক্রিকেট বোর্ডকে। গ্রুপ সিতে বাংলাদেশের 3টি ম্যাচ নির্ধারিত ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। এরপর শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। ইডেন গার্ডেন্সের ধারণ ক্ষমতা প্রায় 63,000 এবং ওয়াংখেড়ে 33,000। 4টি বাংলাদেশ ম্যাচ মিলিয়ে টিকিট ছিল সর্বোচ্চ প্রায় 2,22,000 আসনের। এই অবস্থায় সামনে আসছে সম্ভাব্য 3টি পরিস্থিতি। বাংলাদেশের সব ম্যাচ যদি ভারত থেকে সরিয়ে নেওয়া হয় এবং ভেন্যুতে কোনো বিকল্প ম্যাচ না দেয়া হয়, তাহলে আনুমানিক 7 থেকে 30 কোটি টাকার সমপরিমাণ আয় ঝুঁকির মুখে পড়তে পারে আইসিসি ও ভারতের ক্রিকেট বোর্ডের। বাংলাদেশের ম্যাচ সরানো হলেও ভারতের ভেন্যুগুলোতে অন্য ম্যাচ দিয়ে পূরণ করা হলে ক্ষতির পরিমাণ কমে যাবে অনেকটাই। তৃতীয় পদ্ধতিতে আইসিসি যদি ভারত শ্রীলঙ্কা সূচির ভেতরেই ভেন্যু বা তারিখ অদলবদল করে, তবে হবে না তেমন আয়ের ক্ষতি। এক্ষেত্রে লজিস্টিক্স ও নতুন করে পরিকল্পনার খরচে ভালো অঙ্কের অর্থ খরচ করতে হবে আয়োজকদের। যে সিদ্ধান্তই আসুক না কেন, বাংলাদেশকে আসন্ন টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতেই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।